আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা ব্যাকরণের স্পেশাল কিছু টপিক রয়েছে যেগুলো থেকে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে। এইসব টপিক থেকে বাছাই করা সব প্রশ্ন নিয়ে, অর্থাৎ 2025 সালে যে প্রশ্নগুলো বারবারই আসছে, এই সব প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে। এখান থেকে বলা যায় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নই কমন পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারতেছেন যে শেষ সময়ে আপনার এই ভিডিওতে যে সকল প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো শেষ সময় আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? এটি হচ্ছে সঠিক হবে। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হচ্ছে, এখানে অপশন অনুযায়ী রূপমূল সঠিক হবে। অনেক সময় দেখা যায় কি এমন থাকে যে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি, সেক্ষেত্রে যদি ধ্বনি থাকে আপনাকে কিন্তু ধ্বনি দেখাতে হবে। এখানে কিন্তু ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে, একটু প্রশ্নটা ভিন্নভাবে এসেছে। ব্যাখ্যাটা যদি একটু দেখে যান তাহলে বিষয়টা আসলে বুঝতে পারবেন। উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার? এটি 5 প্রকার। নিম্নের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ এখানে দধি। তৎসম শব্দের উদাহরণ কোনটি? স্ফটিক। ব্যাখ্যাগুলো যে যা আছে একটু দেখে যাবেন, তাহলে কি হবে, অনেকগুলা কোনটি কোন শব্দ এটি কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণে চলে আসবে পরীক্ষার আগে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গিনি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত? এটি হচ্ছে অর্ধতৎসম শব্দ। নেমন্তন্ন কি ধরনের শব্দ? এটি হচ্ছে অর্ধতৎসম শব্দ। এহ শব্দটি কোন শব্দের উদাহরণ? তদ্ভব শব্দ। কোনটি তদ্ভব শব্দ? এর মধ্যে তদ্ভব শব্দ ভিটা। নিচের কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? হাত। কোনটি দেশি শব্দ? কুড়ি। কোনটি দেশি শব্দ? এর মধ্যে দেশি শব্দ কুড়ি, এবং 11 নম্বরে যেটি হবে খোপা। আদালত শব্দটি কোন ভাষা থেকে আগত? আদালত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। নিম্নের কোনটি আরবি শব্দ নয়? আরবি শব্দ নয় এর মধ্যে বেহেস্ত। বেহেস্ত যে শব্দটি, এটি কিন্তু ফার্সি ভাষার একটি শব্দ। নিচের কোনটি আরবি শব্দ নয়? বেহেস্ত, এটি ফার্সি শব্দ। খোদা শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। নামাজ শব্দটি কোন ভাষার শব্দ? নামাজও কিন্তু ফার্সি ভাষার শব্দ। রোজা কোন ভাষার শব্দ? এটিও ফার্সি ভাষার শব্দ। ধর্ম সংক্রান্ত কিছু কিছু ফার্সি শব্দ রয়েছে, যেমন এখানে আছে নামাজ, রোজা, গুনহা, দোজক, খোদা, ফেরেস্তা, বেহেস্ত। এখানে দেওয়া প্রত্যেকটি শব্দই কিন্তু আপনার ফার্সি শব্দ। একটু দেখে যাবেন, এগুলা ধর্ম সংক্রান্ত। অনেক সময় আমাদের দেখা যায় কি এগুলা দেখে আমরা আরবি শব্দ এখানে ভুল করে টিক দিয়ে ফেলি, কিন্তু আসলে এগুলা কিন্তু ফার্সি শব্দ। নালিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? নালিশ শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। এখানে অপশনটি নেই, এখানে রয়েছে ফরাসি শব্দ, যেটা কিন্তু হবে না। ফরাসি আর ফার্সি দুইটা কিন্তু আলাদা। চশমা কোন ভাষার শব্দ? এটি হবে ফার্সি ভাষার শব্দ। এখানে কিন্তু মনে রাখার, ফার্সি শব্দ মনে রাখার কিছু টেকনিক কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। যদিও বা আমি এই টেকনিক বেশি ফলো করি না, তারপরও যদি আপনাদের সুবিধা যদি মনে হয় যে টেকনিক ফলো করব, তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারেন যে টেকনিকগুলো আছে। আশা করি যে মনে থাকবে। অনেকে আছে কিন্তু যে টেকনিক দেখে কিন্তু অনেকে মনে রাখতে পারে। আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ? এটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এখানেও কিন্তু সেমভাবে মনে রাখার কিন্তু অনেক টেকনিক দেওয়া আছে। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? এটিও ফার্সি ভাষার শব্দ। পাউরুটি শব্দটি কোন ভাষার শব্দ? পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ। পাউরুটি কোন ভাষার শব্দ? এটি পর্তুগিজ ভাষার শব্দ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? এটিও পর্তুগিজ ভাষার শব্দ। আনারস শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। নিচের কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়? এর মধ্যে দারোগা যেটা হচ্ছে তুর্কি শব্দ, এবং বোতল যেটা হচ্ছে ইংরেজি শব্দ। এই দুইটা শব্দ পর্তুগিজ নয়, বাকি সবগুলোই এখানে পর্তুগিজ ভাষার শব্দ। দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে? তুর্কি ভাষা থেকে। মার্কা কোন ভাষার শব্দ? এটি পর্তুগিজ ভাষার শব্দ। বাবুর্চি কোন ভাষার শব্দ? এটি তুর্কি ভাষার শব্দ। রিক্সা শব্দ কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? জাপানি ভাষা থেকে। আরবি কলম শব্দটি কলমস
শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? এটি গ্রিক ভাষার শব্দ। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত? এটি পাঞ্জাবি ভাষা থেকে আগত। এলোনিনো এবং লানিনা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? এটি স্প্যানিশ ভাষার শব্দ। কিন্ডারগার্টেন কোন ভাষার শব্দ? এটি জার্মানি ভাষার শব্দ, জার্মান। বরফ শব্দটি কোন ভাষা থেকে আগত? এটি ফার্সি শব্দ। যোগরূঢ় শব্দ কোনটি? এখানে যোগরূঢ় শব্দ শাখা মৃগ। এখানে কিছু কিন্তু রূঢ়ি শব্দ দেওয়া আছে ব্যাখ্যার মধ্যে। এই রূঢ়ি শব্দগুলো একটু দেখে যাবেন। আর মনে রাখতে চাইলে এই যে এখানে যে ছন্দটা আছে, এই ছন্দটা একটু দেখে যাবেন, তাহলে দেখা যাবে যে রূঢ়ি শব্দ আপনার মনে থাকবে। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? বিশ্লেষণ করা যায় না, এখানে অপশন অনুযায়ী কিন্তু কোনোটি সঠিক নয়। এখানে কোনটি সাধিত শব্দ নয়? সাধিত শব্দ নয় এখানে গোলাপ। নিচের কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে এখানে যে শব্দকে আসলে ভাঙা যায় না, ভাঙলে নির্দিষ্ট অর্থ আসে না, সেটি হচ্ছে মৌলিক শব্দ, এবং এটি হবে ছুটি। পদ থেকে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি প্রশ্ন হলেও কিন্তু আসে, তাই বুঝতেই পারতেছেন যে পদ টপিকটিও কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলা হয়? বলা হয়ে থাকে পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? বলা হয় পদ। বাক্যের একক কি? বাক্যের একক হচ্ছে এখানে পদ। বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে? বলা হয়ে থাকে ক্রিয়া বিভক্তি। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত এখানে নদী। সন্দেহ কোন প্রকারের বিশেষ্য? এটি ভাববাচক বিশেষ্য। শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য? ভোজন। 3টি বছর, এখানে 3টি কোন পদ? এখানে 3টি হচ্ছে বিশেষণ পদ, কারণ বছরকে কিন্তু 3টি শব্দটি বিশেষায়িত করেছে, যে কারণে এটা হবে বিশেষণ পদ। কোনটি বিশেষণ? এর মধ্যে বিশেষণ হচ্ছে সৎ। আমরা ইংরেজিতে যেটাকে আসলে অ্যাডজেক্টিভ বলে থাকি, সেটি কিন্তু বাংলায় বিশেষণ। সৎ তারা কিন্তু দোষ গুণ বোঝায়, এজন্য এটি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ বা বিশেষণ। কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে? বিশেষণ। যেমন এখানে আছে, উদাহরণ দেওয়া আছে, ব্যাপারখানা, ভাবখানা, একখানা, আধখানা, এগুলো কিন্তু সাধারণত বিশেষণের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অতিভক্তি চোরের লক্ষণ বাক্যটি, অতি শব্দটি এখানে বিশেষ্যের বিশেষণ। এ মাটি সোনার বাড়া। এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে সোনা হচ্ছে বিশেষণের অতিশয়ন অর্থে ব্যবহার করা হয়েছে। কাজ শব্দটি কোন পদ? কাজ হচ্ছে বিশেষ্য পদ। কোনটি বিমূর্ত বিশেষ্য? সৌন্দর্য। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে আমি দুপুরে ভাত খাই। কোন শব্দটি বিশেষণ পদ? জীবনী। অভিজাতের বিশেষ রূপ কোনটি? এটি হবে অভিজাত্য। চালাকের বিশেষ্য পদ কি? চালাকি। কোনটি বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরের উদাহরণ? স্ত্রী ও স্ত্রণ। দহন শব্দের বিশেষণ নিচের কোনটি? দগ্ধ। দৈন্য এর বিশেষণ রূপ কোনটি? দিন। লবণ শব্দের বিশেষ্য কোনটি? এখানে একটু ব্যাখ্যাটি খেয়াল করবেন, তাহলে কিন্তু এটি বুঝতে পারবেন। বিশেষ্য লবণ অর্থ ক্ষারযুক্ত দ্রবণুন, এর বিশেষণ হচ্ছে লবণাক্ত। লবণ শব্দের বিশেষণ কোনটি? লবণাক্ত এবং নোনতা দুইটাই সঠিক। সর্বজন এর বিশেষণ কোনটি? এটা হবে সর্বজনের বিশেষণ সর্বজনীন। ভূগোল শব্দটির বিশেষণ পদ কোনটি? ভৌগোলিক।
সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো? এরা, ইহারা, ইনি। অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ বসে শব্দের পরে। অনুসর্গ সাধারণত কোথায় বসে? গ নাম্বার, শব্দের পরে। আর উপসর্গ বসে শব্দের আগে। কোনটি সংস্কৃত অনুসর্গ নয়? এখানে সারা। এ বয়সে তবু নতুন কিছু তো করো, এখানে তবু হচ্ছে অব্যয়। হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী, কিংবা এখানে সমুচ্চয়ী অব্যয়। ক্রিয়াপদ, এটি কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়ার উদাহরণ এর মধ্যে শুনে রাখো। দ্রুত শব্দটি কোন পদ? এটি হবে ক্রিয়া বিশেষণ। বাক্যের একক কি? বাক্যের একক হলো, এখানে একটু খেয়াল রাখেন যে বাক্যের বাহন বলা হয় শব্দকে এবং পদকে বলা হয় বাক্যের একক, অর্থাৎ বাক্যের একক কিন্তু পদ, যেটি কিন্তু অপশনে নেই, যে কারণে সঠিক উত্তর হবে কোনোটিই নয়। বাক্যের গুণ কি? একটি সার্থক বাক্যের গুণ থাকবে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? বলা হয়ে থাকে আকাঙ্ক্ষা। সার্থক বাক্যের গুণ নয় নিচের কোনটি? রীতি কখনই সার্থক বাক্যের গুণ নয়। বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে? উদ্দেশ্য বসে যে কোনো জায়গায়। গুরুচণ্ডালী দোষমুক্ত এখানে কোনটি? শবদাহ। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এটি হবে সরল বাক্য। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটি কোন ধরনের বাক্য? এটি হবে সরল বাক্য। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? এটি হবে জটিল বাক্য, এটি হবে সরল বাক্য। দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না, এটি কোন ধরনের বাক্য? এটি হবে সরল বাক্য। লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে, বাক্যটি কি? বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য, কারণ দুইটা সার্থক বাক্য অর্থাৎ দুইটা পরিপূর্ণ বাক্য যখন একটি বাক্য গঠন করে তখন সেটি কিন্তু হয়ে যায় যৌগিক বাক্য। এখানে লোভ পরিত্যাগ করে একটি বাক্য, তুমি সুখে থাকো একটি বাক্য, দুইটা বাক্য এক হয়ে গেছে, যে কারণে এটি হবে যৌগিক বাক্য। যার গুণ আছে সে বিনয়ী হয়, এটি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, একটির সঙ্গে আরেকটি রিলেটেড, অর্থাৎ একটা বাক্যের সঙ্গে যখন আরেকটি বাক্য রিলেটেড থাকবে, আরেকটি বাক্য ছাড়া কখনো এটি পূর্ণতা পাবে না, এ ধরনের বাক্যকেই বলা হয়ে থাকে জটিল বাক্য। ইংলিশে যেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। পড়িনি তাই পাশ করিনি, এটি হবে যৌগিক বাক্য। পড়িনি, দেখেন পড়িনি কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে কথাটা, তাই পাশ করিনি এখানে আরেকটি বাক্য গঠন হচ্ছে, যে কারণে এটি হবে যৌগিক বাক্য। তুমি কেমন আছো, এটি কোন ধরনের বাক্য? এটি হবে প্রশ্নবোধক বাক্য। বলবীর বল উন্নতম মশির, বাক্যটি কি সূচক? এটি হবে বিস্ময় সূচক। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হবে? এটি হবে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তিনি কথা বললেন না, বাক্যটি অস্তিবাচক রূপ কি হবে? রূপ হবে তিনি চুপ করে থাকলেন। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তিনি কথা শুনে জেগে রইলেন। বাংলা ব্যাকরণের উপর আমাদের আরও 2টা ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওগুলো অবশ্যই দেখে যাবেন। আশা করা যায় যে এই ভিডিওগুলো যদি আপনি সম্পূর্ণরূপে দেখে যেতে পারেন তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা ব্যাকরণ নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। ধন্যবাদ সবাইকে।